নিতে হবে। Here you can see ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। প্যাসিভ সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আমরা কখনোই ইংলিশে ভালো করতে পারবো না। শুধুমাত্র আই, উই, ইউ এগুলো সাবজেক্ট রেখে কখনো সেন্টেন্স তৈরি করা যায় না এবং ভালো করা যায় না। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বা বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্স এর ব্যবহার তুলনামূলক বেশি। মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, সেখানে কে তৈরি করেছে উল্লেখ নেই, এই জন্য বাইয়ের ব্যবহার হয়নি। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা আমরা জানি যে প্যাসিভ মানে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, বাইয়ের ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যখন ট্রান্সফরমেশন করা হয়, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। যখন বলা থাকে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তখন সেটা হয়ে থাকে। বাট এই জায়গাটাতে প্র্যাকটিক্যাল প্যাসিভ বা ডিরেক্ট প্যাসিভে কিন্তু ওইভাবে বাইয়ের ব্যবহার হয় না। এবং আমরা প্যাসিভ এর জন্য গত ক্লাসে আমি আপনাদের স্ট্রাকচার গুলো দেখিয়েছিলাম যে প্যাসিভের সঙ্গে অ্যাক্টিভের স্ট্রাকচার গুলো কম্পেয়ার করলে কেমন হয় বা স্ট্রাকচার গুলো কি। তো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার। যেমন এখানে একটা বাংলা ফ্রেজ আছে, দেখেন লেখা আছে বিক্রি করা হয়। কি লেখা আছে? বিক্রি করা হয়। ইজ অর আর সোল্ড, বই বিক্রি করা হয়। বুকস আর সোল্ড। আমার এটা বুঝতে হবে ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করবে আমার সাবজেক্ট যদি, আবারও বলছি কথাটা বলছেন, আমার সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর হবে। এই দোকানে বই বিক্রি করা হয়। বুকস আর সোল্ড ইন দিস শপ। বুকস আর সোল্ড ইন দিস শপ। অর্থাৎ এই দোকানে বই বিক্রি করা হয়। বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয়। ইজ অর আর অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়। দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হিয়ার ইন এভরি ইয়ার। দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হিয়ার ইন এভরি ইয়ার। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কি এটা আমাকে বুঝতে হবে। প্যাসিভ হচ্ছে এমন কোন সেন্টেন্স যে সেন্টেন্স গুলোতে যে সেন্টেন্স গুলোতে আমার সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, যে সাবজেক্ট থাকে সে কাজ করতে পারে না, সেই কাজটা করা হয়, কাজটা অন্য কারো দ্বারা সম্পন্ন হয়ে থাকে, এটাকে মূলত প্যাসিভ বলা হয়। এখানে একটা পূর্ণাঙ্গ বাক্য আছে, দেখেন সেন্টেন্সটা কি লেখা আছে। মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। তো এইটা আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব, আমার বুঝতে হবে আমার সাবজেক্টটা কি, যে কি পালন করা হয়, কি উদযাপন করা হয়, জিনিসটা কি, এই মে মাসের প্রথম দিন। তো এটা যদি আমার সাবজেক্ট হয়, এটা পালন করা হয়, জাস্ট একটা কাজ করা হয়, তার মানে এটা প্যাসিভ। আমাকে বুঝতে হবে যে অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা। এটা অ্যাক্টিভ হলে কেমন দেখাতো এই সেন্টেন্সটা, যদি এরকম থাকতো যে আমরা মে মাসের প্রথম দিনকে মে দিবস হিসেবে পালন করি, আমরা পালন করি, উই সেলিব্রেটেড, উই অবজার্ভ, হ্যাঁ, দ্য ফার্স্ট ডে অফ মে অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু এখানে কারা করে সেটা দেওয়া নেই। করে কারা, জিনিসটা করে কারা, মানুষেরা করে, পিপল, বাট সেগুলো কোনো কিছু নেই। শুধু লেখা আছে যে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়, এবং জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, এটা প্রতি বছরই হয়। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এবং এটা আমার প্যাসিভের স্ট্রাকচার। তাহলে প্যাসিভ মানে কি? সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে বা সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে। অর্থাৎ বিষয়টা কেমন, সেন্টেন্সটা আমার এখানে এরকম হবে, দা ফার্স্ট ডে অফ মে, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এবার ভার্ব, ইজ অবজার্ভ অর ইজ সেলিব্রেটেড, the first day of May is observed as May Day, as May Day. এরপর কি, all over the world, সারা বিশ্বে, এরকম বলা যায়, all over the world. So এটা কোন টেন্সে লেখা তাহলে?
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার হচ্ছে আমার এটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এরপর দেখেন কন্টিনিউয়াস টেন্স গুলোর প্যাসিভের স্ট্রাকচার কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are being প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, am is are being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট ইনডিফিনিট টেন্সে was were, was were being প্লাস পাস্ট পার্টিসিপল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভিপিপি। এই হচ্ছে তিনটা কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার, তিনটা কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার। আবারও বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am is are being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স was were being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল বি বিং প্লাস ভিপিপি বা ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন দেখেন, শেখানো হচ্ছে ইজ অর আর বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে ইজ বিং টট ইংলিশ। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। অর্থাৎ আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় দ্য স্টুডেন্টস, তাহলে আমার ভার্ব প্লুরাল হবে আর বিং, টিচ মানে শেখানো, এই টিচ লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, এই টিচ ভার্বের পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। তাহলে দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। তাহলে এইভাবে আমাদের কিছু কমপ্লিট সেন্টেন্স করতে হবে। দেখেন, এই যে সেন্টেন্সটা আমি দেখিয়েছিলাম, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এগুলো নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স, বিভিন্ন খবরের শিরোনাম প্রচুর পরিমাণে। আমার কিন্তু এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো প্যাসিভ ছাড়া করা যায় না। এখানে দেওয়া আছে দেওয়া হচ্ছিল, এই দেওয়া হচ্ছিল কথাটা হচ্ছে আমার ভার্ব। এটা মনে রাখবেন, আমার প্রত্যেকটা বাংলা সেন্টেন্সেই ভার্ব সবার শেষে থাকে, লাস্টে থাকে। সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, প্রত্যেকটা বাংলা সেন্টেন্সেই ভার্ব লাস্টে থাকে। আমরা একটা জিনিস মনে করি কি, যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর যে ওয়ার্ডটা, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে যে শব্দটা থাকে সেটাই সাবজেক্ট। যেমন এখানে অনেকে বলবে যে এই স্বাধীনতা দিবস সাবজেক্ট, কিন্তু না। এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোতে সাবজেক্ট ফাইন্ড আউট করার জন্য বা সাবজেক্ট বের করার জন্য আমার মূলত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। মূলত একটা সেন্টেন্সের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট বলা হয়। তো কোনো সেন্টেন্সের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ দেওয়া হচ্ছিলটাকে আপনি যদি প্রশ্ন করেন কি দেওয়া হচ্ছিল, একটা সেন্টেন্সে অবজেক্ট দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে। তো কি দেওয়া হচ্ছিল, উত্তর হচ্ছে গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে। অর্থাৎ দুই ধরনের অবজেক্ট, একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে কাকে দেওয়া হচ্ছিল, উত্তরটা হবে কি, যে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। কি দেওয়া হচ্ছিল, উত্তরটা হবে যে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। তাহলে আমি এখানে একটা সাবজেক্ট নিব। এখন দুটো সাবজেক্টই যদি যদি থাকে, কোন সেন্টেন্সে আমার একটা সাবজেক্ট থাকতে পারে, কোন সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকতে পারে। তো যদি দুটো সাবজেক্টই থাকে, ব্যক্তিবাচক সাবজেক্টটাকে প্রাধান্য দিতে হয়। যেমন আমার সাবজেক্টটা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, এরপর ভার্ব বসাতে হবে। ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, কথাগুলো ভালোভাবে বুঝবেন। বাংলা সেন্টেন্সে ভার্ব গুলো লাস্টে থাকে, সবার শেষে থাকে। ইংলিশে সাবজেক্টের পরে থাকে। অর্থাৎ দা প্রাইম মিনিস্টারের পর আমি এই দেওয়া হচ্ছিল কথাটা ইংলিশে লিখবো। বাট এই কথাটা তো শুধু লিখলে হবে না, আমার সঠিকভাবে লিখতে হবে। এইটুকু যদি সঠিকভাবে ইংলিশে আপনি ট্রান্সলেট করতে পারেন, তাহলে আপনার হোল সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। বাট এইটুকু ট্রান্সলেশন যদি আপনি না পারেন, তাহলে আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এইটা আপনাকে ব্রেনে রাখতে হবে। আমার সবকিছু ভার্বকে নিয়ে, ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট বা প্রাণ। ভার্ব ছাড়া ইংলিশে কোনো কথা বলা যায় না, কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। তাহলে এই দেওয়া হচ্ছিল ওটা দেখে আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। হচ্ছিল, যাচ্ছিল, চলছিল, কেউ কিছু করতেছিল। অর্থাৎ অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি3। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, এরপর গিভ মানে দেওয়া, এর পাস্ট পার্টিসিপল গিভেন। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এবার কি, গার্ড অফ অনার। কি লিখলাম, কথাটা একটু বোঝেন। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন
অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে কি লিখলাম টোটাল সেন্টেন্সটা, সবাই একটু বোঝার ট্রাই করেন। দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রী, অজ বিং গিভেন মানে দেওয়া হচ্ছিল, অর্থাৎ সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, প্রধানমন্ত্রী কিছু করতেছে না, এটা জাস্ট একটা পুতুল অবস্থায় বসে আছে, এই মানুষটাকে দেওয়া হচ্ছিল। আমি যদি এই ওয়াজ বিং গিভেন না বলে পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার ব্যবহার করতাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি, ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, কিন্তু ওয়াজ গিভিং এর বাংলা অর্থ এরকম হতো যে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, অর্থাৎ কাজটা প্রধানমন্ত্রী করতেছিল, প্রধানমন্ত্রী দিচ্ছিল, অর্থাৎ সে নিজে গার্ড অফ অনার দিচ্ছিল। কিন্তু সেন্টেন্সটা বা বাংলাটা কিন্তু আমার এরকম না, বাংলাটা কি, যে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এই কথাটা বলার জন্যই আমার প্যাসিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে was being plus V3. So the Prime Minister was being given গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। ওকে, বুঝতে পারছেন তো নাকি কঠিন, বোঝা যায় না? জি স্যার। মিউট রাখেন। Yes, sir. ওকে, সো আমরা এবার এই সেন্টেন্সটা একটু দেখবো। দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে ভার্বটা হচ্ছে না, মানে নেওয়া হচ্ছে না। এই ভার্বটাকে প্রশ্ন করতে হবে সাবজেক্ট বের করার জন্য, কি বা কাকে দিয়ে, যে কাকে নেওয়া হচ্ছে না সব সময় অ্যাপ্রোপ্রিয়েট হবে না সবগুলো। কাকে নেওয়া হচ্ছে না বা কি নেওয়া হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে এই পদক্ষেপ। So, একসঙ্গে ধরতে হয় ফ্রেজাল ওয়ার্ড, কোনো কার্যকর পদক্ষেপ, এটা হচ্ছে মূলত আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টটা কি, কোনো কার্যকর পদক্ষেপ, অর্থাৎ ইংলিশটা হচ্ছে নো ইফেক্টিভ স্টেপ। নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ, নো ইফেক্টিভ স্টেপস, নো ইফেক্টিভ স্টেপস। এরপর আমাকে ভার্ব বসাতে হবে, সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্সে কি বসাতে হয়, ভার্ব। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং, আর বিং টেকেন, অর্থাৎ সাবজেক্টের প্লুরাল, টেক মানে নেওয়া, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে am either being plus V3। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, আর বিং টেকেন, এই সাবজেক্ট আর ভার্ব আমার বসানো শেষ। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন আপনি কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন বাংলার লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন, বাংলা সেন্টেন্সের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে। যেমন নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে, এরপর বন্ধ, স্টপ বা ক্লোজ মানে বন্ধ, টু স্টপ, অর্থাৎ এটাকে বলে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। অর্থাৎ কি করলাম, প্রথমে আমি সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কিভাবে পাবো, একটা বাংলা সেন্টেন্সের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যায়। ভার্ব কোথায় থাকে, বাংলা সেন্টেন্সের ভার্ব লাস্টে থাকে। এরপর সাবজেক্ট বসানোর পর ওই ভার্বটাকে আমার ইংলিশে বসাতে হয়, অর্থাৎ বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তো সঠিক টেন্সের ফর্ম মেনটেন করে আমাকে ভার্বটা বসাতে হবে। ভার্বটা বসানোর পর বাংলা সেন্টেন্স এর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে, যখন আমি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব। তাহলে কি হবে, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আবারও বলছি, নো ইফেক্টিভ স্টেপস are being taken in Bangladesh to stop corruption। এই হচ্ছে আমার ফুল সেন্টেন্স। এরপর দেখেন নেক্সট ওয়ান, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। এই যে একটা সেন্টেন্স আপনারা দেখছেন, আমার এই সেন্টেন্সের আগে ভার্বের কাছে আসেন, রপ্তানি হতে থাকবে, এটা দেখে টেন্সটাকে আইডেন্টিফাই করে ফেলেন, এটা কোন টেন্সে লেখা আছে, হতে থাকবে। এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, রাইট। এখন এই জায়গাটাতে এবার আপনাকে প্রশ্ন করতে হবে যে রপ্তানি হতে থাকবে, এবার কি রপ্তানি হবে, সাবজেক্টটা কি, হোয়াট, কি,
গার্মেন্টস এর পণ্যগুলো, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে গার্মেন্টস এর পণ্য, দ্য প্রোডাক্ট অথবা গুডস বলা যায়। সো দ্য প্রোডাক্ট বা দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো, এই সাবজেক্টের পরে আমার ইংলিশে ভার্ব বসাতে হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি বিং প্লাস ভি3। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং exported. The goods of garments will be being exported abroad in abroad রেগুলারলি। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। সেই হচ্ছে সেন্টেন্স। অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো আমি ফার্স্টে লিখলাম, এরপর ভার্বটাকে লিখলাম, তারপর দুটো শব্দ থাকে নিয়মিত আর বিদেশে, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন, অর্থাৎ আগে বিদেশে বসাবেন তারপরে নিয়মিতটা বসাবেন। এইভাবে বাংলা সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে হয় ইংলিশে। এই যে একটা বড় সেন্টেন্স ছিল, আমি এটার কথা বলছিলাম আপনাদের, এটা আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, আমরা ভাবি কিভাবে ইংলিশ করতে হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাতে হবে, কত কঠিন। কিন্তু দেখেন খুবই সহজে করা যায়, বা সিম্পলি এগুলোকে ট্রান্সলেট করা যায়। যেমন এই নির্বাচিত করা হয়েছে, এই জায়গাটাকে আপনি প্রশ্ন করেন যে কি নির্বাচিত করা হয়েছে এবং কাকে করা হয়েছে, আমার এখানে দুটো উত্তরই আসবে, একটা হচ্ছে তারিক মাহমুদকে, আর একটা হচ্ছে সেই সভাপতি। অর্থাৎ আহ সাবজেক্টটা হচ্ছে মূলত এইটা, মানে দুটো অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক যেটা সেটাকে প্রাধান্য দিতে হয়। তাহলে নির্বাচিত করা হয়েছে কি, দেখেন, বা কাকে, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ এরকম হবে, বিশিষ্ট ইংরেজি রিনাউন্ড বা ফেমাস, রিনাউন্ড আইটি প্রফেশনাল, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। অর্থাৎ বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার সাবজেক্ট শেষ, ভার্ব, নির্বাচিত করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার। তাহলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হচ্ছে আমার হ্যাজ হবে। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস বি3। ইলেক্ট মানে নির্বাচন, ইলেক্ট, ইএল ই ই এল ই সি টিইডি, কি লিখলাম? Renowned IT professional Tariq Mahmood has been elected the president, the president of, কিসের সভাপতি? of বাংলাদেশ কম্পিউটার, COMPUTER সোসাইটি। টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, এরপর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। তাহলে এটা হচ্ছে আমার ফ্রেজ হিসাবে নিতে হবে, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, লাস্টের দিক থেকে সভাপতি, দ্য প্রেসিডেন্ট অফ মানে এর, কিসের? বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এরপর কি? ফর 2019-20। এই হচ্ছে আমার সেন্টেন্সটার ইংলিশ। আবারও বলছি, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তো এই সেন্টেন্স গুলো যখন আমরা ট্রান্সলেশন করব, আমাদের সবসময় এটাকে ফোকাস করতে হবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের লাস্টে বা শেষে ভার্ব থাকে, সেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্টটা পাওয়া যায়। সাবজেক্টটা পাওয়ার পর আপনি কি করবেন? ভার্ব বসাবেন। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, দেন ভার্ব হচ্ছে নির্বাচিত করা হয়েছে। তো এটা দেখে আগে টেন্স ধরতে হবে, কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি3। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, কি কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি, দ্য প্রেসিডেন্ট অফ মানে এর, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়। তাহলে এটা বুঝতে পারছেন আপনারা কি বললাম এই জায়গাটাতে? বোঝা যায় সেন্টেন্সটা? সমস্যা কোনো? এই সেন্টেন্সটা দেখেন তো করতে পারেন কিনা, খেয়াল করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019
আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাহলে ভার্বটা হচ্ছে অনুষ্ঠিত হবে। এটাকে প্রশ্ন করেন যে কি অনুষ্ঠিত হবে বা কাকে, কাকে দিয়ে হয় না, তো কি অনুষ্ঠিত হবে? এই বার্ষিক সম্মেলন কিসের? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু এতটুকু ধরেই আমার সাবজেক্টের অংশ। এরপরে আছে আমার ভার্ব। এই অনুষ্ঠিত হবে কথাটা ভার্ব। তারপরে এই যে আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এগুলো কিন্তু সব অ্যাডভার্ব। যে কখন হবে? বিকাল 3টায়। কোথায় হবে? বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এগুলোকে অ্যাডভার্ব বলে। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি? দেখেন, দ্য অ্যানুয়াল কনফারেন্স, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ, কিসের বার্ষিক সম্মেলন? অফ মানে এর, অফ ইসলামী ব্যাংক বিডি লিমিটেড। দ্য দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরপর উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড। এবার কি করবেন? লাস্টের থেকে করেন। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে বসান, এটাকে বলা হয় ফ্রেজ। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, তাহলে অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। কি লিখলাম? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এরপর আজ বিকাল 3টায়, লাস্টের দিক থেকে আসি। সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপজিশন বসে। অ্যাট 3 p.m. ইন দা আফটারনুন, আফটারনুন। এরপরে আজ, টুডে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়। তাহলে টোটাল সেন্টেন্সটা কি লিখলাম? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার at 3 p.m. in the afternoon today. দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আচ্ছা এখানে এটা আমার বসাতে হবে 2019। এবার উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার at 3 p.m. in the afternoon today। বুঝতে পারছেন এটা? হুম। জি স্যার। তাহলে বলেন তো সেন্টেন্স তৈরি করার নিয়ম কি? এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার। স্যার আপনি সিলেক্ট করতে হবে এস দিয়ে লাগবে আপনারা কি দ্বারা প্রসেস করতে হবে। রাইট। তাহলে প্রথমত আমি ভার্বের কাছে আসবো। আর প্রত্যেকটা বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে। সেই ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। প্রশ্ন করলে আমি সাবজেক্ট পেয়ে যাব। সাবজেক্ট পেলে তারপরে আমি যে ভার্বটা লাস্টে থাকে বাংলায়, ওই ভার্বটা আমার ইংলিশে সাবজেক্টের পরে বসাতে হবে, সঠিক টেন্স ধরে। বসানোর পর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব। বাংলা সেন্টেন্সের লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে। তাহলে এই সেন্টেন্স গুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো ভালোভাবে। তো এবার একটু সবাই বোঝার চেষ্টা করেন, এই মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ গুলো কিভাবে করতে হয়। মডাল ভার্ব হচ্ছে আপনার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো দিয়ে যখন আপনি প্যাসিভ করবেন তখন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এরপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল V3 বসাতে হয়। যেমন পবিত্র কোরআন শেখা উচিত, সাবজেক্ট হচ্ছে দ্য হোলি কোরআন, এই জন্য শুড বি প্লাস V3। দ্য হোলি কোরআন শুড বি লার্ন। আমি যদি বলতাম আমাদের শেখা উচিত, তাহলে জাস্ট সহজে করা যেত যে উই শুড লার্ন হোলি কোরআন, আমাদের পবিত্র কোরআন শেখা উচিত। উই শুড লার্ন হোলি হোলি কোরআন। কিন্তু এখানে কি বলছে? পবিত্র কোরআন শেখা উচিত, দ্য হোলি কোরআন শুড বি লার্ন। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে, মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন, ক্যান বি প্লাস V3। এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। এ সম্পর্কে আরো তথ্য ল্যাব এইডের তথ্য কেন্দ্র থেকে পাওয়া যেতে পারে। তাহলে দেখছেন প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলো, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে ফেস করতে হয়, সেগুলো কিন্তু বেশিরভাগই সব প্যাসিভে। শুধুমাত্র আই ইট রাইস, হি রিডস আ বুক, হি রাইটস এ লেটার, এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো না, বা এইভাবে কিন্তু সমস্ত কথা প্রকাশ করা যায় না। প্র্যাকটিক্যাল জায়গায় আসতে গেলে এই প্যাসিভ সম্পর্কে আমাদের ভালো কনসেপ্ট রাখতে হবে। এ দেখেন, এখানে এখানে উল্লেখ হতে পারে যে কুল ওয়াটার ব্র্যান্ডের পানি দূষিত হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইট মে বি মেনশনড হিয়ার the matter of polluted water of Cool Water brand has been published in various mass media, that has been published, প্রকাশিত হয়েছে।
কোনো বাক্যে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ এটা হচ্ছে মূলত সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে না, আমি যেটা আপনাদের করিয়েছি আগের ক্লাস, তার আগের ক্লাসটাতে, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো যখন আপনি প্যাসিভে করবেন তখন এই এম টু, ইজ টু, আর টু বা হ্যাভ, হ্যাজ টু এদের পরে বি প্লাস ভি থ্রি বসাবেন। যেমন দ্য রিপোর্ট ইজ টু বি সাবমিটেড, রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে। ধূমপান প্রতিরোধ করতে হবে, স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড। ফেসবুক addiction is to be reduced, illiteracy is to be removed, the guest is to be entertained। এইভাবে am, is, are, have, has, had, to, be plus v3। এখানে দেখেন একটা টোটাল একটা ইয়ে আছে, এটা আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন। আবারও বলছি, এই সেন্টেন্স আমি দেখাই দিচ্ছি, তারপরে আপনারা নিজেরা যতটা পারেন এই জায়গাটা থেকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে বলা হচ্ছে আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে, সবগুলো সেন্টেন্সে প্যাসিভ রিলেটেড, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, একটা মিনিট একটু wait করেন। এই যে, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। তাহলে টোটাল যে সেন্টেন্স গুলো আছে সবগুলো সেন্টেন্সই প্যাসিভ রিলেটেড। আপনি যখন এই সেন্টেন্স গুলো ইংলিশে ট্রান্সলেট করবেন, এই প্যাসিভ মেনটেন করে আপনাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার, ইংলিশে কি হবে? আমার আগে ভার্বের কাছে আসেন, এই ব্যবহার হয় কথাটা ভার্ব, এটাকে আপনি প্রশ্ন করেন যে কিসের ব্যবহার হয় বা কি ব্যবহার হয়, তাহলে তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি, তথ্য প্রযুক্তি, ইনফরমেশন, ইনফরমেশন টেকনোলজি। এরপর অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ, এটা ইজ ইউজ, ইউজ মানে ব্যবহার, সো ইজ ইউজড, ইজ প্লাস ভি থ্রি, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ, তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এবার কোথায় ব্যবহার হয়? প্রায় সকল কর্মকাণ্ডে, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, আমার প্রায় সকল কর্মকাণ্ডে, এই সেন্টেন্সটা ইংলিশ কি হবে? যে ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর এরপর কি? যে আধুনিক বিশ্বের, তাহলে বিশ্বের অফ মানে এর, কিসের? আধুনিক বিশ্বের অফ মডার্ন ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি যে বাংলা থেকে যখন ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আপনারা লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। তাহলে সম্পাদন করা যায় মানে পারফর্ম, হ্যাঁ, আর পারফর্ম, এরকম কি সম্পাদন করা যায়? জটিল কাজ, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে কমপ্লেক্স বা কমপ্লিকেটেড, এরকম হতে পারে, অর্থাৎ কমপ্লিকেটেড এরকম সাবজেক্ট আমার আসতে পারে, কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম, অর্থাৎ জটিল কাজ, কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম, জটিল কাজ সম্পাদন করা যায়, কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম। এবার সহজভাবে, ইজিলি, লাস্টের থেকে আমার সাবজেক্ট আর ভার্ব শেষ, এই জটিল কাজটা বসালাম আর সম্পাদন করা যায় বসালাম। এবার বাকি আছে কোনগুলো? সহজভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, এইটুকু আমাকে বসাতে হবে। তাহলে কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম ইজিলি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। তাহলে কি লিখলাম? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম ইজিলি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি। এইভাবে বাকি যে সেন্টেন্স গুলো দেওয়া আছে আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনাদের যে কনভারসেশন গ্রুপটা আমি করে দিয়েছিলাম সেখানে নিজেরা একটু এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? এতক্ষণ তো দেখালাম অনেকগুলো, এবং এই রেকর্ডটা দিয়ে দিলে নিজেরা একটু ট্রান্সলেট করে দিবেন। আমি এখন আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। তো এই পর্যন্ত যেটা দেখালাম এটা কি বুঝতে পারছেন লিস্ট? হ্যাঁ, প্যাসিভ Yes sir. এই Yes সেন্টেন্স sir. গুলো
এইভাবে বাকি সেন্টেন্স গুলো আপনারা নিজেরা একটু ট্রান্সলেট করবেন, বা এই যেটা দিয়েছি নিজেরা একটু করার চেষ্টা করবেন। এছাড়া আমাদের আরো কিছু প্র্যাকটিস আছে, সেগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, করার চেষ্টা করবেন কিন্তু সবাই, ঠিক আছে? প্যাসিভের স্ট্রাকচার গুলো আর আমি গত ক্লাসের রেকর্ডটা আপনাদের দেইনি, গত ক্লাসের রেকর্ডটা আমি পাঠিয়ে দিব, অর্থাৎ দুটো রেকর্ডেড ক্লাস দিলে আপনারা সুন্দরভাবে দেখে প্যাসিভটাকে একদম ক্লিয়ার করে ফেলবেন। আচ্ছা, এই প্যাসিভের আগে, তার আগের ক্লাসে আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স তৈরি করতে বলছিলাম, টেন্স, মডাল, সেমি মডাল, এগুলো মেনটেন করে, এবং নতুন ভার্ব নিয়ে আপনারা আপনারা অনেকেই করার চেষ্টা করেছিলেন বা আমি করতে বলেছিলাম। সেটা কারা কারা করেছিলাম আজ করেছিলেন আমাকে একটু বলেন তো। মানে একটা পার্টিকুলার ভার্ব নিয়ে বিভিন্ন সেন্টেন্স, অর্থাৎ টেন্স, মডাল, সেমি মডাল মেনটেন করে যে সেন্টেন্স, একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন তো দেখি কে কে এই কাজগুলো করেছিলেন আপনারা। বইগুলো আপনারা বুঝেছেন কিনা, কতটুকু বুঝতে পারছেন, সেটা একটু আমি জানতে চাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি দিয়েছিলাম না, করতে বলছিলাম না, আমি দেখায়ও দিয়েছিলাম যে এইভাবে এটা করবেন স্যার আপনি। করেছিলাম তো, হুম, করেছিলাম তো স্যার। করেছিলেন। ইয়েস স্যার। এবং প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভও করতে বলছিলাম। তাহলে এখন আমি যদি কিছু বাংলা সেন্টেন্স ধরি, আপনারা ইংলিশে বলতে পারবেন? এখানে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, বলতে পারবেন? চেষ্টা করবো। চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো, অন্যরা একটু মিউট রাখেন দেখি। ইব্রাহিম সরকার, আপনি বলেন তো, পারবেন? বলেন তো, সে ছবি আঁকে, সেন্টেন্সটার ইংলিশ কি? সে ছবি আঁকে, এটার ইংলিশ সে কি? ছবি আঁকে। হি ড্র এ পিকচার। হি ড্র না, হি ড্রস আ পিকচার। হি ড্রস এ পিকচার। সে ছবি আঁকে। বলেন তো, তার ছবি আঁকার কথা, ইংলিশ কি হবে? ছবি আঁকার কথা, হি আঁকার কথা। কোনটা এটা শুনতে গেছে? তাহলে তো পারলেন না, কেমন করছেন? হুম, কে পারবেন এটা? Sir, he is supposed to draw a picture. গুড। তাহলে সাব্বির, তাই না আপনার নাম? সাব্বির, আপনি আনমিউট করেন দেখি, আপনি কয়টা উত্তর দেন। হি হি ইজ সাপোজ টু ড্র আ পিকচার, তার ছবি আঁকার কথা, তাই না? নাকি কি বললেন? এটা বলছেন তো? হ্যাঁ স্যার। ওকে, গুড। তাহলে বলেন, সে ছবি এঁকেছে, ইংলিশ কি হবে? He has drawn a picture. গুড। সে ছবি এঁকেছিল, He drew a picture. সে ছবি আঁকেনি। He didn't draw a আপনি picture. মিউট রাখেন, আরেকজন কথা বলে ওঠেন কেন? হ্যাঁ, সে ছবি আঁকেনি কি হবে? Did not draw a picture. হি ডিড নট ড্র এ পিকচার। সে কখন ছবি এঁকেছিল, বলতে পারবেন? When did he হুম, draw a picture? গুড। সে কেন ছবি আঁকেনি? When did not he draw a picture? সে কেন ছবি আঁকেনি? Why did not he draw a picture? ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার। ডিড নট না, ডিডেন্ট বলবেন। ডিড নট যদি বলেন তাহলে নট সাবজেক্টের পরে বলতে হয়, হয় ডিড হি নট ড্র এ পিকচার, ঠিক আছে? আর মুখে বললে ডিডেন্ট বলবেন, ডিড নট না, ঠিক আছে? তাহলে বলেন, তাকে ছবি আঁকতে হয়, কি হবে? তাকে Has to draw a picture. তাকে ছবি আঁকতে হয়েছিল, তাকে ছবি আঁকতে He হয়েছিল। was to draw. না, He হয়নি। was to draw a picture. অস্ত না, তাকে ছবি আঁকতে হতো, হতো। The- হি হ্যাড টু ড্র এ He পিকচার। had to draw a picture. এর মানে কি, তাকে ছবি আঁকতে হয়েছিল, তাহলে তাকে ছবি আঁকতে হতো, এটার ইংলিশ কি হবে? হুম, হি He has to draw a picture. He was. হি হ্যাজ টু, মানে তো তাকে আঁকতে হবে। তো পারেন না আপনারা, কি সমস্যা? আমি তো ভালোভাবেই বলে দিয়েছিলাম, ভালো শিখিয়ে দিয়েছিলাম, পারেন না কেন? তাকে ছবি আঁকতে হতো, হি
ওয়াজ টু ড্র এ পিকচার হতো, হি ওয়াজ টু ড্র তাকে আঁকতে হয়, হি ইজ টু ড্র তাকে আঁকতে হবে, হি হ্যাজ টু ড্র তাকে আঁকতে হয়েছিল, হি হ্যাড টু ড্র। এই ফাংশন গুলো ক্লিয়ার করতে পারেন না? আচ্ছা কে পারবেন বলেন, কনফিডেন্টের সঙ্গে বলেন যে আমি পারবো। আর কে আছেন দেখি, সবগুলো বলতে পারবো আমি, যেটা বলবেন কে পারবেন? আমি যেটা পড়িয়েছিলাম ওর ভিতর থেকেই। ফাহমিদা সুলতানা পারবেন? দেখি আনমিউট করেন। হ্যাঁ বলেন। আহ আমি ইংরেজিতে কথা বলি, ইংলিশ কি হবে? আই স্পিক, হ্যাঁ বলতে পারেন না? দেখছেন অবস্থা। কাউসার বলতে পারবেন? দেখি আনমিউট করেন একজন, দেখি আর কে পারবেন। হ্যাঁ আমজাদ হোসাইন, বলেন তো আমজাদ হোসাইন, বলেন। হ্যাঁ বলেন তো, আমি ইংরেজিতে কথা বলি, ইংলিশ কি হবে? I speak to English. টু না, I speak English. আই স্পিক ইংলিশ, অথবা যদি প্রেপোজিশন ব্যবহার করতে হয় ইনের ব্যবহার করা যায়, আই স্পিক ইন ইংলিশ। হ্যাঁ ভাষার আগে ইন প্রেপোজিশন বসে। আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আচ্ছা তুমি কি ইংরেজিতে কথা বলো, কি হবে? তুমি কি ইংরেজিতে কথা বলো? হুম আচ্ছা, do you হুম। do you speak English? Speak English? সে কি ইংরেজিতে কথা বলেছিল? জি স্যার, আবার বলবেন? সে কি ইংরেজিতে কথা বলেছিল? সে কি ডা সে কি ডাস ইংরেজিতে কথা বলেছিল? সে স্পিকিং ইংলিশ ছিল, তাহলে ডাস, সরি স্যার, ডাস ও আসবে এখানে, বলেছিল। দেখছেন অবস্থা, কেউ তো করেননি প্র্যাকটিস, কি পড়াবো আপনাদের সামনে, কিভাবে এগোবো? বাট That's he speaking English. Speaking English. অবস্থা Did he speak in English? Did হবে না? কি ধরনের অবস্থা? Did he speak in English? হ্যাঁ আচ্ছা আপনি বলেন তো দেখি, মাহমুদ নাকি না মাহমুদুল হাসান শিহাব, আপনার নাম কি? Did he speak English? শিরিন আক্তার। শিরিন আক্তার, হ্যাঁ এবার আপনি বলেন। ডিড হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলেছিল? হ্যাঁ বলেছিল। হ্যাঁ, সে কেন ইংরেজিতে কথা বলেনি, বলেন তো ইংলিশ কি হবে? সে কেন হ্যাঁ Why didn't he speak in English? ওয়াই ডিডেন্ট হি স্পিক ইন ইংলিশ। আচ্ছা তাকে ইংরেজিতে কথা বলতে হবে, বলতে হবে। He will be তাকে বলতে speaking. হবে। No, she has to speak in English. Has to হবে নাকি স্যার? হ্যাঁ তাহলে কি He হবে has বলে? to speak English. Sir, he is to speak in English. এই মিউট রাখেন, এই মিউট রাখেন। হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ, তাকে ইংরেজিতে কথা বলতে হবে, কি হবে? হি হ্যাজ টু, তাই না? He speak in English. আচ্ছা তাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, He had to speak in English. কি বলেন উল্টা পাল্টা, হি আবার বলেন, Had to, sir. হ্যাভ টু, Had, sir. Had. হি হ্যাড টু স্পিক ইন ইংলিশ, তাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল। আচ্ছা বলেন তো তাকে ইংরেজিতে কেন কথা বলতে হয়েছিল? Why he had to speak in English? কে বলতে পারবেন এটা? তাকে ইংরেজিতে কেন কথা বলতে হয়েছিল? Why he had to speak in English? হয়নি, আমি পড়াইছি আপনাদের, আপনারা কি দেখেননি না কি করছেন আমি জানি না, আমি তো দেখিয়েছি সবগুলো ক্লাসে, আমি এগুলোর উপরে আমি নিয়েছি। Sir, as to the PDF, he has to speak in English. তাকে কেন ইংরেজিতে কথা বলতে হয়েছিল, ইংলিশ কি হবে? হোয়াই Why had to? Why was to speak in English? আরে অবস্থা,
তাকে ইংরেজিতে কেন কথা বলতে হয়েছিল? দেখেন তো, আমি কি এই জিনিসটা পড়াইনি আপনাদের? তাকে ইংরেজিতে কেন কথা বলতে হয়েছিল, এই উত্তরটা আমি জানতে চেয়েছি। তাকে ইংরেজিতে কেন কথা বলতে হয়েছিল? দেখেন তো, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি লেখা আছে? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, কি লেখা আছে? হোয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। তাহলে তাকে কেন ইংরেজিতে কথা বলতে হয়েছিল, তাহলে কি হবে? হোয়াই ডিড হি হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। কি হবে? হোয়াই ডিড হি হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। কি হবে? বোঝেন এগুলো? দেখেন, জাকিরকে ইংরেজি আমি পড়াইনি, এগুলো দেখবেন তো রেকর্ড আমি পড়াইছি কিনা। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, স্যার জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। আমার নেগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে হ্যাড আর থাকে না, হ্যাভ হয়ে যায়, আর মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে। তো এইভাবে আমি একটু ঘুরায় বলতেছি, আপনারা বলতে পারছেন না। এটা ক্লিয়ার না করা পর্যন্ত আপনারা কখনোই প্রেজেন্টেশন দিতে পারবেন না, স্পিকিং করতে পারবেন না ফ্লুয়েন্টলি। একটা কথা মনে আসলেও আপনি ইংলিশে বের করতে পারবেন না, বলতে পারবেন না। ক্লিয়ার করতে হবে এই বিষয়গুলো। আমি কিছু সেন্টেন্স ট্রান্সলেশন করতে দিলে আপনারা সেগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করবেন এই রিলেটেড। এই প্র্যাকটিসটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে, এই ফাংশন যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে, ইংলিশে কথা বলতে পারবেন না ভালোভাবে। কথাটা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই জিনিসটাকে ক্লিয়ার করতেই হবে আগে। এটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। শুধু সামনে স্যার এটা এগোতে একটু হবে দিয়ে না। একটু দিয়ে দিবেন তো গ্রুপে, ইনস্টল একটু এটা দেননি। পিডিএফ দিয়ে কি হবে? বইয়ের ভিতরে সব আছে, আমার যে বইটা দিয়েছিলাম ওর ভিতরেই তো সব আছে। বারবার বলি, কথা বোঝেন না কেন? ওর ভিতরেই তো সব আছে, রেকর্ড ক্লাসও দেওয়া আছে, করেন না কেন? এই দেখেন, 30+ সেন্টেন্সেস উইথ অন ভার্ব। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ইজ গোয়িং টু স্কুল, সে যাচ্ছে। হি হ্যাজ গন টু স্কুল, সে গিয়েছে। হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, সে সকাল থেকে যাচ্ছে। এইভাবে এখানে টেন্স শেষ। এরপর হি ক্যান গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে। হি কুড গো টু স্কুল, সে যেতে পারতো। হি মে গো টু স্কুল, সে যেতেও পারে। হি উড গো টু স্কুল, সে যেত। হি ইউজ টু গো টু স্কুল, সে যেতে অভ্যস্ত ছিল। হি মাস্ট গো টু স্কুল, সে অবশ্যই স্কুলে যাবে। হি শুড গো টু স্কুল, তার স্কুলে যাওয়া উচিত। হি নিড টু গো টু স্কুল, তার দরকার। হি ইজ টু গো টু স্কুল, তাকে যেতে হয়। হি ওয়াজ টু গো টু স্কুল, তাকে যেতে হতো। হি হ্যাড টু গো টু স্কুল, এটা হচ্ছে তাকে যেতে হয়েছিল হবে। হি ইজ সাপোজ টু গো টু স্কুল, তার যাওয়ার কথা। হি ওয়াজ সাপোজ টু গো টু স্কুল, তার যাওয়ার কথা ছিল, এখানে হ্যাজ হবে। হি হ্যাজ টু গো টু স্কুল, তাকে যেতে হবে। হি উইল হ্যাভ টু গো টু স্কুল, তাকে আগামীকাল যেতে হবে। হি ইজ গোয়িং টু স্কুল, তাকে যেতে হচ্ছে। তো এখানে এইভাবে দেওয়া আছে। আর এগুলো না, আমি আপনাদের তো সবগুলোই ডিটেলসে এক এক করে দেখিয়েছিলাম, এবং আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং WH ওয়ার্ড অ্যাড করে সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি দিব আপনাদের, আমি সেন্টেন্স ট্রান্সলেশন করতে দিব, দিয়ে এগুলো ধারাবাহিকভাবে আগে এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো ক্লিয়ার না করলে তো পারবেন না। ঠিক আছে? আমি কিছু সেন্টেন্স ট্রান্সলেশন দিলে সেগুলো আপনারা করবেন, আর তার আগে এই প্যাসিভ রিলেটেড যে সেন্টেন্স গুলো দিলাম এগুলো একটু কভার করে ফেলেন সবাই। বুঝতে পারছেন কি বলছি? আর এই মডাল আর সেমি মডাল অক্সিলারি ভার্ব পাইনি। আমি আবার ফরওয়ার্ড করে দিব। এই মডাল এবং সেমি মডালের ক্লাসটা দরকার হলে আরেকবার দেখেন আপনারা। এটা